ওর দিয়ে একটু হলুদ আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এটা খেতে এত স্বাদ, এত মজা। এখানে আছে শীতল, এটা থেকে একটা শীতল রান্না করতে আছে ছোট ছোট করে। এগুলো রোদে দিলে মোটামুটি এগুলো রেখেছি যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। শাক আছে, কত শাক, কত করে বেগুন। আমার বেগুন দিয়ে শীতল রান্না করা হয়ে গেছে। এখন এই ডগাগুলো খুব ভালো করে ধুয়ে নেব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি উত্তরবঙ্গের শীতল বানানোর জন্য এখানে ছোট ছোট মাছ নিয়েছি। তো এখানে সব ধরনের গুঁড়া মাছ আছে, আপনার চিংড়ি, চাপিলা, মলা, চান্দা। বাইরে যেহেতু মোটামুটি রোদ আছে, তো ভাবলাম এই ছোট মাছ দিয়ে আমি আজকে শীতল বানিয়ে ফেলি। তো মাছগুলোকে আমি এখন খুব ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপর রোদে শুকাবো। আমি কিন্তু দেখতেই পাচ্ছেন আলাদা করে দুইটা পাত্রে শুটকিগুলো রেখেছি যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এখন চলেন ছাদে চলে যাই এগুলো শুকাতে। শীতল বানানোর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আপনার কচু শাক। তো এখন আমি কচু শাক আনতে বাজারে যাচ্ছি। কচু শাক খুঁজতে এখন কোথায় যেতে হচ্ছে আমাকে দেখেন, অনেক কষ্ট। নতুন রেল লাইন, এগুলো পার হতে অনেক কষ্ট, ঘাম ফেটে গেছে। কচু শাক আছে, কচু শাক, হ্যাঁ রে কচু শাক বলে নাই। কচু শাকের জন্য এখন আমাকে অনেক দূরে যেতে হচ্ছে গাইস। তারপর পাবো কিনা জানি না, খুঁজতেছি, দেখি পাই কিনা। কচু শাক খুঁজতে খুঁজতে বাসা থেকে মনে হচ্ছে 1 কিলোমিটার দূরে চলে এসেছি গাইস। তারপরও পাবো কিনা সন্দেহ। কচু শাক আছে? আচ্ছা কচু শাক কোথায় পাওয়া যাবে? কেন আজকে পাবো না কেন? কচু শাক আছে? হ্যাঁ হ্যাঁ মরে গেছে। কালো কচু নাই? হ্যাঁ ভালো হবে, শীতল বানাবো। চলবে তিনটা তিনটা। কত করে আটি? লাভ বেশি করে গেলে লাভ কম করবা, লাভ তো কমই, কম করবা লাভ, মাল বেচবা বেশি। ফাইনালি অনেক কষ্টের পর, অনেক দৌড়াদৌড়ি করার পর কয়েকটা কচু শাক খুঁজে পেয়েছি। এই শীতল করার জন্য অবশ্য সবাই কালো কচু শাকটাই ব্যবহার করে, তবে ঢাকা শহরের মতো একটা জায়গায় থেকে কালো কচু শাক খুঁজে পাওয়াটা সত্যি মানে বিলাসিতার ব্যাপার স্যাপার আমার কাছে মনে হয়। কারণ আপনারা তো দেখেছেন কী পরিমাণের খোঁজাখুঁজি করার পর আমি কচু শাক খুঁজে পেয়েছি। কচু থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছি, এখন এই ডগাগুলো খুব ভালো করে ধুয়ে নেব। কচুর ডগাগুলো খুবই চিকন,
তবে যাই হোক আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এই যেরকম ছোটো ছোটো করে। তো এগুলো রোদে দিলে মোটামুটি শুকাবে মনে হচ্ছে। তো এখন ছাদে চলে যাচ্ছি। আল্লাহ, কি পরিমাণের মেঘ জমেছে আকাশে দেখেন। 4 ঘন্টার রোদে কচুগুলো মাসাল্লাহ ভালোই শুকিয়েছে। তো বৃষ্টির ভয়ে আমি এখন বাসায় নিয়ে যাচ্ছি। মাসাল্লাহ অনেক সুন্দরভাবে শুকানো হয়েছে কচুগুলো। আর কচুগুলোতে এমনিতেই একদম চিকন চিকন ছিল। আর শুটকিগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে, কারণ এই শুটকিগুলো কিন্তু 2টা রোদে শুকানো হয়েছে। এখন এই মুচমুচে শুটকিগুলোকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। শিলপাটায় বাটতে পারলে খুব ভালো হতো, তবে শিলপাটায় বেটে নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। কচুর এই ডোকাগুলো কিন্তু গুঁড়া করা যাবে না, কারণ এগুলো হালকা হালকা ভিজা আছে। তো এগুলোকে আমি কি করব, পেঁয়াজ আর রসুনের সাথে খুব সুন্দর করে একটা পেস্ট করে নেব। শীতলে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, আর আমি রসুনের পরিমাণটা একটু বেশি করে দিবই, কারণ আমার কচুর ডোকাগুলো সাদা। কালো কচুর ডোকা হলে হয়তো আমি খুব বেশি রসুন ব্যবহার করতাম না। আমার মনে হচ্ছে কালো কচুতে গলা ধরে না, কিন্তু সাদা কচুতেই গলা ধরে। সেজন্য রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। এটা আসলে আমার অপিনিয়ন, কারণ আমি কচু শাক যেহেতু রান্না করি সেজন্য আমি এগুলো বুঝি। এই তো পেঁয়াজ রসুন আর কচু ম্যাশ করা হয়ে গেছে। এখন গুঁড়া শুটকির উপর এগুলোকে খুব সুন্দর করে ঢেলে দিব। নিয়ে নিচ্ছি আস্ত জিরা, তারপর লবঙ্গ, কয়েকটা এলাচি। ব্যাস, এগুলোকে আমি গুঁড়া করে নেব। সবগুলো দিয়ে দিচ্ছি। শুটকিতেও যে গরম মশলা গুঁড়ো খাওয়া যায় সেটা শীতল না দেখলে বোঝা যাবে না। এখন আমি হলুদের গুঁড়ো আর সরিষার তেল দুটো একসাথে মিক্স করে রাখবো। গুঁড়া শুটকির উপর পেঁয়াজ রসুন বাটা, কচু বাটা সব একসাথে মিক্স করার পর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তারপরেও আমি আরেকটু ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে সবগুলো সাইড খুব সুন্দরভাবে মিক্স হয়। এখন হাতে হলুদ আর সরিষার তেল মিক্স করে তারপর গোল গোল শেপ দেব। শুনেছি শীতল খেতে নাকি অনেক ভালো লাগে, তবে এক এক অঞ্চলের মুখের স্বাদ এক এক রকম হয়, তো সেজন্য বলতে পারছি না যে আমার কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে খাবারটা কন্টিনিউ করব, কারণ শুটকি তো আমার এমনিতেও অনেক পছন্দ, অনেক ভালো লাগে। আমি মনে করি আসলে প্রতিটা অঞ্চলের বিখ্যাত খাবারগুলো একবার হলেও ট্রাই করে দেখা উচিত। যেটা ভালো লাগবে সেটা কন্টিনিউ করবেন, আর যেটা ভালো না লাগবে সেটা অ্যাভয়েড করলেই হয়ে যাবে। এখন উপর দিয়ে একটু হলুদ আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি।
এখন এগুলোকে আবার একটু রোদে শুকিয়ে নিতে হবে। তো এখন আমি এটা নিয়ে ছাদে চলে যাচ্ছি। কত করে বেগুন? এই যে এটা কত? আচ্ছা তুমি এটা আমাকে ইয়ে দাও, হাফ কেজি দাও। বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি শীতল দিয়ে রান্না করার জন্য। এখানে আমি 3টা বড় বড় সাইজের রসুন নিয়েছি। অবশ্যই রসুনটা একটু বেশি লাগে। লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে খুব তাড়াতাড়ি চেঁচা হয়। ব্যাস হয়ে গেছে, এখন রান্না করব। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে আছে শীতল, এখান থেকে একটা শীতল রান্না করবো, জাস্ট একটা শীতল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, থেতে করা রসুন দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এখান থেকে মাত্র একটা শীতল রান্না করবো আজকে। ফাইনালি শীতল রান্না হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে রান্না করেছি। আল্লাহ জানে কেমন লাগবে, আমার মনে হচ্ছে ভালোই লাগবে, দেখতে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু, আর ঘ্রাণটাও একদম অস্থির লাগছে। ফাইনালি আমার বেগুন দিয়ে শীতল রান্না করা হয়ে গেছে। এখন গরম গরম ভাত খাবো, দেখি কেমন লাগে। লেবু দিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগবে, দেখতে সুন্দর লাগছে। উত্তরবঙ্গের এই শীতল রান্নাটা যে আমি এত ভালো রান্না করতে পারবো সেটা আমি সত্যি কল্পনাও করতে পারিনি। আর এটা খেতে এত স্বাদ, এত মজা, আগে জানলে আমি আরও অনেক আগেই ট্রাই করতাম। তো যাই হোক, নতুন একটা রান্নার অভিজ্ঞতা হলো আজকে, এবং এটা ইনশাল্লাহ কন্টিনিউ করব, কারণ এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যারা আমার মতো জীবনেও কখনো শীতল রান্না করে খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, এটা আসলে ভীষণ মজা। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।